হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 13 পেজ নাম্বার 168 ডেসক্রাইব করব, যেখানে আমি সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে অনেক খুঁটিনাটি জিনিস সম্পর্কে আলোচনা করব, আর আমার চ্যানেলে তোমরা পেজ ওয়াইজ পর সলিউশন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেব। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো কি বলেছে, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। আজ সারাদিন খুব বৃষ্টি হচ্ছে। আমি আর আমার কিছু বন্ধু স্কুলে যেতে পারিনি, আমরা মাঠেও খেলতে যেতে পারলাম না। তাই আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে আমাদের বাড়ির উঠোনে বসে পেন ও পেন্সিল দিয়ে নানা ছবি আঁকবো ও কাঁচি দিয়ে কেটে বড় পিচবোর্ডে আটকে রাখবো। তাহলে দেখো, জয়া আঁকলো এই ছবিটা, সুজয় আঁকলো এই ছবিটা, রেহানা আমাদের সামনের বারান্দার গ্রিলটা আঁকার চেষ্টা করলো। দেখছি জয়ার আঁকা মুখ খোলা কাঁচির বিপরীত দিকে এক জোড়া করে কোণ তৈরি হয়েছে। মানে এই যে কাঁচিটা এঁকেছে, এর এই দিকে একটা কোণ আর এই দিকে একটা কোণ তৈরি হয়েছে, আর এই কোণটার ঠিক অপোজিট দিকে মানে উল্টো দিকে এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এই রকম কোণকে কি বলা হয়? তাহলে চলো আমরা জেনে নিই এখন এই ধরনের কোণগুলোকে কি কোণ বলা হয়। আমি নোট আকারে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি দুটো সরল রেখা এঁকে নিই। কি সরল রেখা আঁকছি? না, সমান্তরাল সরল রেখা। এই দুটোর নাম দিয়ে দিচ্ছি এ বি এবং সি ডি। এই দুটো সরল রেখা যে সমান্তরাল সেটা কিভাবে বুঝবো? না, তুমি যদি এই দুটোর ডিস্টেন্স কত মাপো এবং এই দুটোর ডিস্টেন্স এইখানটাতে কতটা মাপো, যদি তোমরা সেম মেজারমেন্ট পাও তাহলে বুঝবে কি না এই দুটো সরল রেখা সমান্তরালে আছে। ধরো এটাও 2 সেমি আর এটাও 2 সেমি, তাহলে এরা কি না পরস্পর সমান্তরালে আছে। উদাহরণ হিসাবে বলতে পারো রেল লাইন, যেটা কেউ কাউকে কিন্তু কখনোই ছেদ করবে না। তো এটাকে কি বলে বললাম? সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখার ইংলিশ কি? না, প্যারালাল। এখন ধরো এই সমান্তরাল সরল রেখাটার এ বি যে লাইনটা ছিল সেই লাইনটা অ্যাজ ইট ইজ আছে, আমি নামটা দিয়ে নিচ্ছি এ বি। এখন আর একটা যে লাইন ছিল সি ডি, সেটা এইরকম ধরো ওপর দিয়ে চলে গেল, নামটা দিয়ে নিচ্ছি সি ডি। তাহলে এরা দেখো পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাতে। তাহলে এ বি কে যেহেতু আমি স্থির রেখেছি এবং সি ডি কে আমি তির্যক ভাবে দিয়ে দিয়েছি, সেই জন্য সি ডি এটা হচ্ছে কি না ছেদক। কেন ছেদক হলো? না এ বি কে ছেদ করে চলে যাচ্ছে। আর একটা বলা যায় ভেদক, কারণ ভেদ করে চলে যাচ্ছে। তো এর ইংলিশ টার্মটা কি? না ট্রান্সভার্সাল। এবং আর একটা কি নাম বললাম? না ভেদক। তাহলে এখানে দেখো চারটে কোণ তৈরি হয়েছে। এই একটা কোণ তৈরি হয়েছে, এর উল্টো দিকে দেখো আর একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা। এবং এই একটা কোণ তৈরি হয়েছে, এর ঠিক উল্টো দিকে দেখো আর একটা কোণ তৈরি হয়েছে। আমি এবার এগুলোর একটু নাম দিয়ে নিচ্ছি। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম। এবং আমরা জানি এই যে চিহ্নটা রয়েছে এটা দিয়ে আমরা কোণ বা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা বলতে পারি কোণ 1
সমান হচ্ছে কোণ 3, কারণ একের উল্টো দিকে যে কোণটা আছে সেটা 3, সেটা কিন্তু একের সাথে সমান হচ্ছে। এবং 4-এর উল্টো দিকে যে কোণটা আছে সেটা কোনটা না 2 নম্বর কোণটা। দুদিকেই কোণের চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হচ্ছে। তো এই ধরনের কোণগুলোকে কি বলা হয় না বিপ্রতীপ কোণ। কি বললাম? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের ইংলিশ কি না ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো একটা সরলরেখার ওপর দিয়ে যদি আরেকটা সরলরেখা চলে যায়, তাদের অপোজিট দিকে মানে বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো কি হয় না একে অপরের সমান হয়। মানে এই কোণটার অপোজিট কোণ হচ্ছে এই কোণটা যেটা সমান হলো, আর এই কোণটার অপোজিট কোণ হচ্ছে এই কোণটা যেটা কিনা তার সাথে সমান হলো। তাহলে এই কোণগুলোকে কি কোণ বলা হয় না বিপ্রতীপ কোণ বলা হয়। এখন আমরা দুটো সমান্তরাল সরলরেখা আবার এঁকে নিচ্ছি। এবং এর ওপর দিয়ে একটা ছেদক এঁকে নিচ্ছি। এখন এখানে কি কি কোণ উৎপন্ন হচ্ছে আমরা দেখে নিই। তাহলে দেখো এখানে একটা কোণ বেরোচ্ছে, এর অপোজিট দিকে এখানে একটা কোণ বেরোচ্ছে, যেটা কিন্তু বিপ্রতীপ কোণ, একে অপরের সাথে কিন্তু সমান। এখানে একটা কোণ বেরোচ্ছে, এর অপোজিট দিকে এখানে একটা কোণ বেরোচ্ছে। এবার দেখো এখানে একটা কোণ বেরোচ্ছে এবং এর অপোজিট দিকে এখানে একটা কোণ বেরোচ্ছে, আবার এখানে একটা কোণ বেরোচ্ছে, এর অপোজিট দিকে এখানে একটা কোণ বেরোচ্ছে। আমি দেখো বিপ্রতীপ কোণগুলোকে সবকটাকে মেনশন করে করে কিন্তু দেখালাম। তাহলে এগুলোর এখন আমি একটু নামকরণ করে নিচ্ছি। আমি ওই আগেরটার মতনই নাম দিচ্ছি। এটাকে 1 দিচ্ছি, এটাকে 2, এটা 3, এটা 4। তাহলে এটাকে দিচ্ছি 5, এটাকে দিচ্ছি 6, এটাকে দিচ্ছি 7, এটাকে দিচ্ছি 8। তাহলে টোটাল 8খানা কিন্তু কোণ বেরোচ্ছে। এই কোণগুলোর মধ্যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ দু ধরনের কোণই বর্তমান আছে। তো এই চিত্রটা থেকে আমি একটু অন্তস্থ কোণগুলোকে এঁকে নিচ্ছি। আমি আবার তাহলে অন্তস্থ কোণের জন্য সেম ডায়াগ্রামটা আরেকবার এঁকে নিচ্ছি। অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে হচ্ছে ভিতরকার কোণ। এই যে সমান্তরাল দুটো লাইন দেখতে পাচ্ছি, এই দুটো লাইনের ভিতরে যে কোণগুলো তৈরি হবে সেইগুলোকেই বলবো কি না অন্তস্থ কোণ। তাহলে দেখে নিচ্ছি, এই একটা কোণ আর এই একটা কোণ ভিতরের দিকে হলো, আবার এই একটা কোণ আর তার পাশে এই একটা কোণ, এটাও দেখো ভিতরের দিকে হলো। তাহলে আগের চিত্রটা থেকে যদি তোমরা দেখো তাহলে এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, আর এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে নাম্বার 8। আমি কিন্তু এই ছবিটা থেকে নামগুলো লিখে দিলাম। তাহলে এই কোণগুলোকে কি কোণ বলে বললাম না অন্তস্থ কোণ। অন্তস্থ কোণের ইংলিশ কি না ইন্টিরিয়র। ইন্টেরিয়ার মানে অ্যাকচুয়ালি ভিতরে, তো অন্তস্থ মানেও ভিতরে, তো ভালো বাংলায় আর কি অন্তস্থ বলা হয়। তো এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়ার, আর কোণের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। এই অন্তস্থ কোণ আবার দু ধরনের হয়। আচ্ছা তার আগে অন্তস্থ কোণের নামগুলো একটু লিখে নিচ্ছি। অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 8 আর অ্যাঙ্গেল 5। এরপর এই চারটে যে অন্তস্থ কোণ বেরিয়েছে সেই অন্তস্থ কোণের আবার দু রকমের ভাগ আছে। আমি সেম ডায়াগ্রাম আরেকবার এঁকে নিলাম। দেখো মাঝখান দিয়ে এই যে লাইনটা গেছে, এই লাইনটার ডান দিকে যে দুটো কোণ রয়েছে এই দুটো কোণ,
আর সেম আমি আর একটা ছবি এঁকে নিচ্ছি। মাঝখান দিয়ে একটা কি গেছে না ট্রান্সভার্সাল লাইন বা বলতে পারো ছেদক। এই ছেদকের বাম পাশের দেখো দুটো কোণ, তাহলে এগুলোকে কি বলে না একই পাশের অন্তস্থ কোণ। কার একই পাশের না ছেদকের একই পাশের। ইংরেজিতে যেটা বলা হয় কনজিকিউটিভ অন্তস্তর ইংরাজি কি বললাম না ইন্টেরিয়র, আর কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এর বিশেষত্বটা কি না এই দুটো অ্যাঙ্গেলকে যখন তুমি যোগ করবে তখন তোমরা কিন্তু এর ভ্যালু পাবে 180। আমি নাম্বারিং গুলো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 5 এই ছবিটা থেকে দেখো, আর এই দিকেরটা হচ্ছে নাম্বার 3 আর এটা হচ্ছে নাম্বার 8। কি না অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 এটার ভ্যালু কত বেরোবে না 180 বেরোবে। আর তারপরেরটা থেকে কি পাবো না অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 8 কত ভ্যালু পাবো না 180 ডিগ্রি পাবো। তাহলে এটা হলো অন্তস্থ কোণের ডান দিকে যে কোণ দুটো রয়েছে সেই কোণ দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি 180 পাবো, এবং ছেদকের বাম দিকে যে কোণগুলো রয়েছে সেইগুলোকে মানে বাম দিকের অন্তস্থ কোণ যে দুটো রয়েছে পরপর সেই দুটোকে যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো না 180 ডিগ্রি কিন্তু অ্যান্সার পাবো। তবে শুধুমাত্র অন্তস্থ কোণের বা ছেদকের ডান দিক বা বাম দিক হলেই কিন্তু হবে না, অবশ্যই সেখানে দুটো সমান্তরাল সরল রেখা বর্তমান থাকতেই হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি যেটা তোমাদের বোঝাচ্ছি তোমরা নিজেরা বুঝতে বুঝতে একটু খাতায় নোট করে নাও, তাহলে দেখবে পরে যখন তোমরা পড়তে বসবে এটা তোমাদের একদম সুন্দরভাবে মনে থেকে যাবে। জাস্ট একবার পাতাটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। কিন্তু যদি নোট না বানিয়েছো বা নর্মালি তোমরা জাস্ট একবার দেখে রেখে দিয়েছো দেখবে আবার একবার হয়তো গন্ডগোল হতে পারে। তো নিজেদেরকে একটু একটু করে নোট বানানো শুরু করতে হবে। তো এখানে দেখো আমরা যে অন্তস্থ কোণের ছেদক পেয়েছি তার ডান দিকের যে কোণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং বাম দিকের যে কোণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এগুলোকে কি বলে বললাম না অন্তস্থ কোণ হচ্ছে একই দিকের বা একই পাশের, যেটার ইংলিশ নাম হচ্ছে কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখন আমরা এই অন্তস্থ কোণের আর একটা ভাগের কথা জেনে নিই। তো এখানকার কিছু অংশ আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো অন্তস্থ কোণটাকে আমি রেখে দিয়েছি, বাদ বাকি সমান্তরাল সরলরেখা এবং তার সাথে যে ছেদকগুলো রয়েছে সেগুলোকে আমি রেখে দিয়েছি। তো এতক্ষণ ছেদকের ডান দিকের এবং বাম দিকের কোণের কথা আলোচনা করলাম। এখন অন্তস্থ কোণেরই ডান দিকের কোণটার সাথে বাম দিকের একটা কোণকে আমি নিয়ে নিচ্ছি। এইখানে যে দুটো কোণ তৈরি হয়েছে এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান। তাহলে এই চিত্রটা থেকে যদি আমি নামকরণটা করে নিই তাহলে এটা হচ্ছে নাম্বার 2 আর এটা হচ্ছে নাম্বার 8। তাহলে আমি কি বললাম অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8, মানে কোণ 2 সমান হচ্ছে কোণ 8। এই পাশের আর এই পাশেরই যদি দুটো কোণ পরপর থাকে তাহলে সেই দুটোর যোগফল কিন্তু 180 হয়, যেটা আমি আগে চিত্রতে করলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে এই কোণটা অন্তস্থ কোণ আর ঠিক তার অপোজিট দিকের একটা অন্তস্থ কোণ কিন্তু পরস্পর সমান হয়। তাহলে এই দিকের ছবিটার যদি আমি এই দিকের অন্তস্থ কোণটা নিয়ে নিই তাহলে ঠিক তার উল্টো দিকে যে অন্তস্থ কোণটা রয়েছে সেই দুটো কি হবে না পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এই চিত্রটা অনুসারে এইখানে যে নাম্বার 3 হবে এটা, আর এইটা কত হবে না নাম্বার 5 হবে। তাহলে অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল 5। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা।
তাহলে এটা আমি কি কম্পেয়ার করলাম? না বিপরীত পাশের অন্তস্থ কোণ, যেটা ইংলিশ নাম হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অন্তস্থ কোণ মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল লিখবে, বিপরীত বলেছে বলে অল্টারনেট। আর আগেরটা ছিল কি না কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। তাহলে অন্তস্থ কোণের দু ধরনের ভ্যারাইটি আমরা দেখে নিলাম, একটা কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের আর একটা নাম আছে যেটা হচ্ছে একান্তর কোণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অন্তস্থ কোণের মধ্যে 4 রকমের চিত্র কিন্তু আমরা পেলাম। এবার আমরা বহিস্থ কোণ সম্পর্কে জেনে নেব। বহিস্থ কোণেরও এইরকম কিন্তু ভাগ রয়েছে। তাহলে এই চিত্রটারই আমি কিছু কিছু জায়গায় রিমুভ করে দিচ্ছি। তো দেখো 3টে সমান্তরাল সরলরেখাগুলো রেখে দিয়েছি এবং ছেদক গুলোকে তার সাথে আমি রেখে দিয়েছি। তো আগের পেজে আমি অন্তস্থ কোণ নিয়ে আলোচনা করে নিয়েছি, কিনা সমান্তরাল সরলরেখার ভিতরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছিল। তাহলে এই কোণ 4টে বাদ দিয়ে বাদ বাকি যে 4টে কোণ পড়ে থাকবে সেইগুলোই নিশ্চয়ই বহিস্থ কোণ। বহিস্থ মানে হচ্ছে বাইরের দিকের। তাহলে দেখো এইখানে একটা বাইরের দিকের কোণ তৈরি হচ্ছে, এইখানে একটা বাইরের দিকের কোণ তৈরি হচ্ছে, এইখানে একটা বাইরের দিকের কোণ তৈরি হচ্ছে, আর এইখানে একটা কিন্তু কোণ তৈরি হচ্ছে। তাহলে এই চিত্রটা অনুসারে যে নামগুলো আমি পেয়েছি সেইগুলোই কিন্তু আমি এখন লিখে নিচ্ছি। নাম্বার 1, এই দিকেরটা হচ্ছে নাম্বার 4, এইটা হচ্ছে নাম্বার 6, আর এইটা হচ্ছে নাম্বার 7। দেখো বহিস্থ কোণগুলো এঁকে নিয়েছি। তাহলে আমি নিচেতে লিখে নিচ্ছি, এটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ মানে কি? এক্সটেরিয়র। তাহলে লিখে নিচ্ছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো? অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল 7। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এবার দেখো বহিস্থ কোণের এই যে ছেদক রয়েছে, এই ছেদকের ডান পাশের কোণগুলো আগে এঁকে নিচ্ছি। এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে এই কোণগুলো কি হচ্ছে না ছেদকের এক পাশের বহিস্থ কোণ। ঠিক সেই রকম দেখো এই কোণটা আর এদিকে আর একটা হবে কিনা এই কোণটা, কারণ ছেদকের এইটাই হচ্ছে তোমার কিনা বহিস্থ কোণ ডান পাশের, আর এই কোণটা হচ্ছে কিনা এটাও বহিস্থ কোণ ডান পাশের, আর এটা হচ্ছে কিনা বহিস্থ কোণ বাম পাশের, এটাও হচ্ছে বহিস্থ কোণ বাম পাশের। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? ছেদকের একই পাশের বহিস্থ কোণ। এই চিত্রটা অনুসারে একটু নামকরণটা করে নিচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 6, আর এটা হচ্ছে নাম্বার 4, আর এটা হচ্ছে নাম্বার 7। তাহলে ইংলিশে কি বলবে না কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা এখানে আমার একটা ভুল হয়ে গেছে, ইন্টেরিয়র বলে ফেলেছি, এটা এক্সটেরিয়র হবে, কারণ বহিস্থের ইংরেজি হচ্ছে এক্সটেরিয়র। তাহলে এখানে আমরা বহিস্থ কোণের ডান পাশ এবং বাম পাশের যে কোণগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এখন বহিস্থ কোণেরই আর একটা যে ধরন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এইখানের এইটুকু পোর্শনের কিন্তু কিছু কিছু অংশ আমি ক্লিয়ার করে নিচ্ছি। দেখো এইখানে আমি যদি এই কোণটাকে নিই, এই কোণটার যদি তুমি বলো উল্টো দিকে কোন কোণ আছে,
তাহলে আমি বলবো এই কোণটা আছে, কারণ এই দিকের যে কোণটা আছে সেটা তো এই লাইনের বাম সাইডে পড়ে যাচ্ছে, কারণ এই কোণটার সেম সাইডে তো এই কোণটা আছে, তাহলে এরই নিশ্চয়ই পাশের কোণটা হবে এর অপোজিট সাইডের কোণটা। তাই জন্য আমি বললাম এর অপোজিট দিকে রয়েছে এই কোণটা। আর যদি আমি এই কোণটাকে নিই, এর অপোজিট দিকে দেখো রয়েছে এই কোণটা। তাহলে দুটো যদি সমান্তরাল সরলরেখা থাকে এবং মাঝখান দিয়ে যদি একটা ছেদক থাকে, তাহলে এই কোণটা এই কোণের সাথে সমান হয়, আর এই কোণটা এই কোণের সাথে সমান হয়। তো এই কোণটা একে অপরের বিপরীত দিকে রয়েছে, তাহলে এটাকে বলা হবে বিপরীত পাশের বহিস্থ কোণ। আমি এই চিত্রটা অনুসারে একটু নামকরণগুলো করে নিচ্ছি। এটাকে হচ্ছে নাম্বার 4 বলবো, এটাকে নাম্বার 6 বলবো, এটাকে নাম্বার 1 বলবো, আর এটাকে নাম্বার 7 বলবো। তাহলে অ্যাঙ্গেল 4 এর সাথে ইকুয়াল হবে কে না অ্যাঙ্গেল 6, আর অ্যাঙ্গেল 1 এর সাথে ইকুয়াল হবে কে না অ্যাঙ্গেল 7। এটার ইংরাজি কি হচ্ছে? বিপরীত মানে লিখবো অল্টারনেট। তাহলে অল্টারনেট, আর বহিস্থ মানে কি না এক্সটেরিয়র। আর অ্যাঙ্গেল মানে কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল। দেখো এইটুকু অংশটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে এই যে দুটো সমান্তরাল সরলরেখা যদি কাটা হয় এবং মাঝখান দিয়ে যদি একটা ছেদক চলে যায়, তো তুমি যদি এই রকম জায়গায় একটা তোমার চোখ রেখে দাও, তাহলে তুমি এই কোণটার সাথে এইখানে আর একটা কোণ কিন্তু দেখতে পাবে। মানে ছেদকের ডান দিকেই দুটো কোণ হচ্ছে, কিন্তু একটা বহিস্থ কোণ এবং একটা অন্তস্থ কোণ। সেই রকম এই দিকে দেখো একটা কোণের সাথে এই দিককার আর একটা কোণের কিন্তু কম্পেয়ার করা যায়, যেটার একটা বহিস্থ কোণ এবং একটা হচ্ছে অন্তস্থ কোণ। এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান হয়। মানে আমি বলতে পারি, আমি যদি এই চিত্রটা থেকে দেখে নিই নামকরণগুলো, তাহলে অ্যাঙ্গেল 4 এর সাথে ইকুয়াল হয় অ্যাঙ্গেল 8, মানে এটা 4 আর এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত না 5, এবং অ্যাঙ্গেল 1 এর সাথে ইকুয়াল হয় কি না অ্যাঙ্গেল 5। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। সেরকম এই দিকের সাথেও কিন্তু এই দিকে সেম হবে এবং এই দিকের সাথে কিন্তু এই দিকটা সেম হবে। আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারটার কিন্তু সমস্ত কিছুটাই আমি এখানে ডেসক্রাইব করে দিলাম। তো চলো এবার যখন আমরা পেজের ওই লাইনগুলো পড়বো, আর কোনো জায়গাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের একটু মনে রাখতে হবে যে কোন অ্যাঙ্গেলটাকে কি বলা হয়। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা আমি শেখালাম লাস্টে, সেটাকে বলা হয় অনুরূপ কোণ। কি বললাম? অনুরূপ কোণ, যেটাকে ইংরেজিতে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার আমরা পেজেতে রিটার্ন করি। তো দেখো এইরকম কোণকে কি বলে জিজ্ঞাসা করেছে, মানে এই যে এই রকম একটা লাইন চলে গেছে, এই দিকের কোণের সঙ্গে এই দিকের কোণ এবং এই দিকের কোণের সাথে এই দিকের কোণ, এই উল্টো দিকের কোণগুলো কি বলা হয় বলেছিলাম না বিপ্রতীপ কোণ বলা হয় বলেছিলাম। মানে এই রকম এবি দেখালাম আর ঠিক এই রকম উপর দিয়ে একটা চলে যাচ্ছিল, এই কোণের সাথে বলেছিলাম এই কোণটা ইকুয়াল হয়, আর এই কোণের সাথে বলেছিলাম এই কোণটা ইকুয়াল হয়। দেখো বলেছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, এই যে ছেদ করেছে একে অপরকে,
ছেদ বিন্দুর বিপরীত দিকের এক জোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। মানে এই কোণটা বিপ্রতীপ কোণ এইটা হবে, এবং এই কোণটা এবং এই কোণটা কি হচ্ছে না, একে অপরের বিপ্রতীপ কোণ হচ্ছে। তারপর কি বলেছে দেখো, মুখ খোলা কাঁচিতে দু জোড়া বিপ্রতীপ কোণ দেখেছি। মানে এই যে কাঁচি তো এইরকম হয়, আগের এই জায়গাটাতে একটা ছবি দেখলাম এইরকম, তো এইখানেতে এই দিকের কোণের সাথে এই দিকের কোণ এবং এই দিকের কোণের সাথে এই দিকের কোণ, তাহলে কতগুলো হচ্ছে না, দু জোড়া হচ্ছে, এই একটা আর এইটা আর একটা, দু জোড়া। তাহলে সুজয়ের আঁকা রেল লাইনে দেখছি দুটি রেল লাইন সমান্তরাল, কিন্তু অপর একটি লাইন ওদের ছেদ করে চলে গেছে। এই রকম লাইনকে কি বলবো? মানে এই দেখো এইখানে যে রেল লাইনটা রয়েছে, দেখো দুটো সমান্তরাল লাইন গেছে, তার সাথে মাঝখান দিয়ে দেখো একটা ছেদক চলে গেছে, যেখানে তুমি এ বি এবং সি ডি কে সমান্তরাল বলে নিতে পারো, আর ই এফ কে কি না তুমি ছেদক বলে নিতে পারো। তো এখানে কি বলেছে দেখে নিই, বলছে এই রকম লাইনকে কি বলবো? তো তোমরা অলরেডি জেনেই গেছো সেই রকম লাইনকে কি বলা হয়। তো দুটো সমান্তরাল লাইনের ওপর দিয়ে ছেদক চলে গেলে সেখানে কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং সেগুলোর কি নামকরণ হতে পারে, সেগুলো তোমাদের কিন্তু সম্পূর্ণটা আমি বিস্তৃত বর্ণনা করে দিলাম। তো এখানে কি বলেছে, আমি একটি স্কেল বসিয়ে স্কেলের দুপাশে দুটি সমান্তরাল সরল রেখাংশ এ বি এবং সি ডি আঁকলাম। এই যে এ বি এবং সি ডি এঁকে নিয়েছে দুটো সমান্তরাল সরল রেখা, যাতে ইএফ মানে এই যে ওপর দিয়ে চলে গেছে ইএফ সরল রেখাংশ এ বি এবং সি ডি সরল রেখাংশ দ্বয়কে মানে দুটো সরল রেখাকে দুটি বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে না, এই জায়গাটাতে একটা ছেদ করেছে আর এই জায়গাটাতে দেখো একটা ছেদ করেছে। যে সরল রেখাংশ মানে এখানে ইএফ এর কথা বলা হচ্ছে, এই সরল রেখাংশটার কথা, যে সরল রেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশকে মানে এই দুটো সরল রেখাংশর কথা বলছে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলা হয়। মানে ইএফ কে এখানে কি বলা হচ্ছে, ছেদক বা ভেদক, যে কিনা দুটো সরল রেখা এখানে এ বি এবং সি ডি কে ছেদ করে চলে গেছে। তো এখানে চিত্রতে দুটোর কথাই দেখিয়েছে, তার বেশি কিন্তু দেখায়নি। মানে এখানে যদি এরকমও থাকতো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই যেটা রয়েছে এটাকে কিন্তু ছেদক বা ভেদক বলা হতো। তাই এই ইএফ সরল রেখাংশকে এ বি ও সি ডি সমান্তরাল সরল রেখাংশের ছেদক বলা হয়। কিন্তু দুইয়ের বেশি সমান্তরাল সরল রেখাংশ কিভাবে আঁকবো, এটা আমরা পরের দিন ডেসক্রাইব করব, যখন পরের পেজটা ডেসক্রাইব করব। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা কোয়েরিজ থাকে কিছু, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো।